নমস্কার, কেমন আছেন সবাই? আমরা কিন্তু বেশ ভালোই আছি। ঘরকানাইয়ের নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। বেশ সুন্দর রোদ ঝলমলে একটা দিন। এই যে বাহিরে দেখুন, জাপানের আরেকটা ডিসিপ্লিন দৃশ্য। ময়লার গাড়ি এসে গেছে। জাপানে আসার পর একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি। এখানে ময়লা ফেলা মানে শুধু ময়লা ফেলে দেয়া নয়, এটা পুরো একটা সিস্টেমে চলে। আমাদের দেশে অনেক সময় এই দেখেছি মানুষ এটা ওটা খেয়ে রাস্তায় হুটহাট ফেলে দিচ্ছে, কিন্তু এ দেশে চাইলেই আপনি যেভাবে ইচ্ছা ময়লা ফেলতে পারবেন না। এটা এখানে একদম সম্ভবই না। আবার সব ময়লা আলাদা করেও ফেলে দিতে হয়, চাইলেই ইচ্ছা মতোও ফেলা যায় না। পোড়ানো যায় এমন ময়লা, প্লাস্টিক, বোতল, ক্যান, কাগজ, কার্ডবোর্ড, প্রতিটা জিনিসেরই আলাদা নিয়ম আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো সব ময়লা প্রতিদিন নেওয়াও হয় না। যেহেতু দুপুর হয়ে গিয়েছে, রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করি আর রান্নাটা শেষ করি। আজ খুব বেশি কিছু বানাবো না, যেহেতু বিকালে বাহিরে বের হব। আর রান্নাও আছে গতকালের শোল মাছ আর মোচার ঘন্ট, ওটা রান্না করাই আছে। শুধু ও একটু বলল চিংড়ি মাছ ভর্তা করবে। ওর অফিসের 1 ঘন্টার ব্রেক আওয়ার শুরু হলো, তাই ও বলছে ও বানিয়ে খাওয়াবে। একদিন অবশ্য এটা আমাকে আসার পর বানিয়ে খাইয়েছে, বেশ স্বাদ লেগেছে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ারও করি আর গল্পও করি। এর আগে ও যেদিন বানিয়েছিল সেদিন অবশ্য এই বাদাম আর চিংড়ি সবগুলো একসাথে ভেজে নিয়ে ব্লেন্ড করাতে হয়েছিল কি, দানা দানা রয়ে গিয়েছিল ওই বাদামগুলো। এজন্য শুরুতেই আজ বাদামগুলো আলাদা করে ব্লেন্ড করে নিল। ফলে দেখলাম একদম সবগুলো বাদাম মিহি মিহি হয়ে গিয়েছে। তো মনে হচ্ছে আজকে এরকম দানা দানা আর মনে হবে না, একদম পেস্ট হয়ে যাবে। দেখুন, একদম পেস্ট হয়ে গিয়েছে সব, কোনো দানা দানা ভাব বোঝা যাচ্ছে না। তো এখন জলটা শুকানোর জন্য আর কি একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। এমনিতেই চিংড়ি মাছ আমার পছন্দ, লাউ দিয়ে চিংড়ি তো আমি ভীষণ পছন্দ করি, কিন্তু এই চিংড়ি ভর্তাটা এখন পর্যন্ত খাওয়া হয়নি। ও বানানোর পরেই এই আজ নিয়ে 2 দিন গরম ভাতের সাথে এত ভালো লাগে। সবাই একবার বাসায় ট্রাই করে দেখবেন, যারা আর কি চিংড়ি মাছ খেতে পছন্দ করেন। বাসায় যাদের শিলপাটা আছে তাদের তো এক বাটাতেই একদম তৈরি হয়ে যাবে, কিন্তু প্রবাসী তো আর হাতের কাছে থাকে না। তো অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে। বিকাল এখন 5:45, দুজন মিলে বেরিয়ে পড়েছি। ওই যে আপনাদেরকে বললাম যে আজকে বাজারে একটু বের হব বিকালে, তো ওই আর কি। দেখুন, বাড়ির সামনে সামান্য একটু জায়গা, সেখানেই এত সুন্দর করে গাছ লাগিয়েছে। এরা যেখানেই সুযোগ পায় গাছ লাগায়। কেউ ফুলের গাছ রাখে, কেউ কেউ সবজির গাছ, আবার কেউ শুধু সবুজ পাতার গাছ দিয়েই পুরো বাড়ির ভাইব বদলে দেয়। সবচেয়ে সুন্দর লাগে গাছগুলো শুধু লাগিয়েই রাখে না, নিয়মিত ছেটে জল দিয়ে যত্ন করেও রাখে। ওই ঠিক এদের মতনই আমার বাসা তো খুবই ছোট, আপনাদেরকে তো দেখালামই যে মাত্র 3-4টা গাছ লাগিয়েছি। এখন দেখা যাক গাছগুলো ঠিকভাবে বড় হলেই হয়। এই যে স্টেশনে পৌঁছেও গিয়েছি। বাসা থেকে এই হাঁটা পথের দূরত্ব 10 থেকে 12 মিনিট। খুব বেশি দূরে বাজার করতে যাব না, 3 স্টেশন পরেই। এটা একটা রেল স্টেশন, বোঝার উপায় আছে। এত শান্ত পরিবেশ, এত নিরিবিলি। শুধু এই শান্ত পরিবেশটা নিয়মের জন্য না, মানুষের অভ্যাসের জন্যও। হয়তো এ কারণেই প্রতিদিনের যাতায়াতও এখানে অনেক স্বস্তির মনে হয়। তো ট্রেন চলে এসেছে। এখানে তো ট্রেনে কথা বলা বা ভিডিও করা এগুলো তো একদমই নিষিদ্ধ। স্টেশন থেকে বের হয়েই যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়, দুজনেই 2টা কফি নিয়ে বসে পড়লাম। আমার ফেভারেট ফ্র্যাপ্পাচিনো মাচা ফ্লেভারের, আর ও নিয়েছে একটা নর্মাল কফি। আর দুজন মিলে সাথে নিয়ে নিয়েছি এই র্যাপটা। স্টারবাক্সের কফি তো এমনিতেই আলাদা ভাইব দেয়, কিন্তু এর সঙ্গে এমন একটা টেস্টি স্ন্যাক থাকলে ইভিনিং ব্রেকটাও আরও সুন্দর হয়ে যায়, তাই না? এর ভেতরে চিকেন, সবজি, ফ্রেশ সবজি আর সসেজের কম্বিনেশন আছে, একদম লাইট কিন্তু ফিলিং। এই যে চলে এসেছি বাজার করার জন্য। এটা হলো গিউমো সুপার শপ। যারা জাপানে থাকেন তাদের কাছে এই নামটা তো নিশ্চয়ই খুব পরিচিত। তো এখানেই আমরা মোটামুটি বাজার করতে আসি মাঝে মাঝেই। অনেকে এটাকে বাজেট ফ্রেন্ডলি সুপার মার্কেট বলেও চেনেন। বিশেষ করে যারা পরিবার নিয়ে থাকেন, ছাত্রছাত্রী কিংবা একটু হিসেব করে বাজার করতে চান, তাদের কাছে এই দোকানটা বেশ জনপ্রিয়। ভেতরে ঢুকলেই দেখা যাবে দৈনন্দিন প্রয়োজনের প্রায় সব কিছুই এখানে আছে। ফ্রোজেন ফুড থেকে শুরু করে ফ্রেশ ভেজিটেবলস, মাছ, মাংস, নুডলস, সস, সিজনিং, ডেইরি প্রোডাক্টস, কি নেই এই জায়গায়। দেখুন, একদম ভেতরে ঢুকেই আম পেয়ে গিয়েছি, কিন্তু আমটা মনে হয় কাঁচা, ভিয়েতনামিজ আম। এখান থেকে আমরা মোটামুটি যে বাজারগুলো করি তাহলে একটু সবজি। এখানে সবজির দাম তুলনামূলক অন্যান্য সুপার মার্কেটের চেয়ে অনেক কমে পাওয়া যায়। আর এই চিকেনগুলো নেই এখান থেকে। বেশ বড় এই সুপার মার্কেট হয়, আর সব কিছু এমন সুন্দর করে সেকশন করে আলাদা করা থাকে, জিনিসগুলো খুঁজে পেতেও খুব সহজ হয়। এই যে গত ভিডিওতে যে দেখালাম চিকেন,
ওগুলোই এখানে আছে। এই গিউমো সুপার মূলত বাল্ক পারচেজ আর বিজনেস সাপ্লাইয়ের জন্যও পরিচিত। অনেক রেস্টুরেন্ট, ক্যাফে আর ছোট ব্যবসার মানুষও এখান থেকে বড় পরিমাণে জিনিস কিনে থাকেন, তাই অনেক পণ্যের দাম তুলনামূলক কম রাখা সম্ভব হয়। তবে কম দাম মানেই খারাপ কোয়ালিটি এমনটা কিন্তু একদমই না। এই যে দেখুন, সুগার অ্যাডেড কোকোনাট চিপস, কোকোনাটের চিপস অনেক রকম ভ্যারাইটিস দেখতে পাচ্ছি, কোনোটা সুগার অ্যাডেড, কোনোটা সুগার ফ্রি। আর এটি হলো রোস্টেড কোকোনাট চিপস, মানে হয়তো একটু ভাজা ভাজা। একটা জিনিসের যে কত রকম ভ্যারাইটিস হয় এই ধরনের সুপার মার্কেটগুলোতে আসলে বোঝা যায়। এটা আবার কোটেড উইথ হানি বাটার, অনেক রকম ফ্লেভার আছে, কিন্তু নেব না, যেহেতু কোনো রিভিউ এটা সম্পর্কে এখনও জানি না। তো যা বলছিলাম, আমরা এখানে প্রায় অনেক দিন থেকেই বাজার করি, এখন পর্যন্ত কোয়ালিটি নিয়ে তেমন কোনো অভিযোগ পাইনি, বরং কিছু কিছু জিনিস তো অন্য সুপার মার্কেটের চেয়েও এখান থেকে বেশি কিনি। সবচেয়ে ভালো লাগে যে জিনিসটা এক জায়গায় এসেই রান্নার প্রায় সব উপকরণই পাওয়া যায়। সপ্তাহের বাজার হোক, হঠাৎ কোনো স্ন্যাক্স খেতে ইচ্ছা করুক, কিংবা নতুন কোনো রেসিপি ট্রাই করার প্ল্যান, সব কিছুর জন্যই গিউমো সুপার একটা দারুণ জায়গা। চিকেনের আইটেমগুলো এই দোকান থেকে আমরা বেশি কিনে থাকি। এই যে এগুলো চিকেন স্কিন, এগুলো ফ্রাই করে খেতে বা এয়ার ফ্রায়ারে একটু ভেজে নিলে খুব ভালো লাগে খেতে। অনেক অনেক অপশন আছে, একটু খুঁজে দেখে দেখে সময় নিয়ে বাজার করলে খুব ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায়। আর এগুলো হলো হোল চিকেন, এটা হলো ড্রিঙ্কসের পোর্শন। দেখেছেন স্পার্কলিং ওয়াটারগুলো 500 ml 33 yen করে মাত্র, অথচ বাহিরে এগুলোর অনেক দাম। তুলনামূলক বলেছিলাম না, এখানে অনেক কম দামে জিনিস পাওয়া যায়। জাপানে অনেকে নর্মাল ওয়াটার বা সফট ড্রিঙ্কসের বদলে এখন স্পার্কলিং ওয়াটারটাই এখানে বেশি পছন্দ করে। অনেক রকম থাকে, লেমন স্পার্কলিং, নর্মাল স্পার্কলিং, স্ট্রং স্পার্কলিং, বিভিন্ন রকম। আমার হাজবেন্ড তো কোনোভাবেই সে নর্মাল জল খেতে পারে না, তার এগুলো লাগেই। কি যে একটা অভ্যাস তৈরি হয়েছে জাপানে থেকে থেকে। তবে আমি যেটা পরে জেনেছি সার্চ দিয়ে, যে খুব মানে খারাপ কিছু হয় না এগুলো খেলে। এই কি যারা নর্মাল জলের বদলে একটু ঝাঝালো বা একটু ফ্লেভার জিনিস পছন্দ করে, তারা এটা অনায়াসেই নিতে পারে। আবার কফি যারা পছন্দ করেন তাদের জন্যও এখানে অনেক অপশন আছে। ক্যান্ড কফি, আইস কফি, লাট্টে, ব্ল্যাক কফি, প্রায় সব ধরনের কফি এখানে পাওয়া যায়। অনেক সময় ভেন্ডিং মেশিনের চেয়েও ভালো প্রাইসে এখানে পাওয়া যায়, স্বাদও কিন্তু বেশ ভালো। মোটামুটি আমাদের বাসার বাজার খরচের বেশ বড় একটা পোর্শন এখান থেকেই যায়। মাছ মাংসটা আমরা অন্য জায়গা থেকে কিনি, মাংস না, মাছটা বিশেষ করে ওইটা বঙ্গবাজার থেকে, মানে বাংলাদেশি সুপার শপ থেকে কিনে থাকি। আর শিনোকবু থেকে মাছ কিনে থাকি, ওইটা কাছে হয়। আর এই যে দেখুন কত কত জুসের ভ্যারাইটিস, অরেঞ্জ জুস, অ্যাপেল জুস। জাপানে তো ফ্রুট জুস খুব বেশি জনপ্রিয়। এমন কিছু কিছু ফল আছে যেগুলো বাহিরে আমরা অ্যাভেলেবল পাই না, এই যেমন ধরুন ডালিম, কিন্তু এইটার জুস কিন্তু আবার সুপার মার্কেটে সহজেই পাওয়া যায়। আর নিয়ে নেব একটু ওটস, সকালের নাস্তাটা তাহলে সহজেই করা হয়ে যায়। কিন্তু এত এত ভ্যারাইটিস, এর আগে নিয়েছিলাম অন্যটা, তো এবার দেখি এইটা ট্রাই করে দেখি কেমন লাগে খেতে। আর এখন একটু নিয়ে নেব, মোটামুটি বাজার শেষ। এই যে আদা রসুনের পেস্ট, যদিও বাসা থেকে মা আসার সময় আদার গুঁড়ো দিয়ে পাঠিয়েছে, কিন্তু তারপরও এগুলো রেখে দেই, অনেক সময়ই কাজে লাগে। রসুনটা তো আর সহজে পাওয়া যায় না সেইভাবে, পেস্টটা তো এইভাবে জাপানে পাওয়া যায়, এটাই আমরা নিয়ে নিলাম একটা তেলের বোতল। তো আমাদের বাজার করা মোটামুটি শেষ, এখন বিলিং কাউন্টারের দিকে যাই। আজ এ পর্যন্তই, রাত্রিও হয়ে গিয়েছে। দেখা হবে পরের একটা ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর ও ভালো থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।